জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি নাম বাবা? তুমি যে সালাম দিলা, তোমার নাম স্যার কি? মিথিলা। মিথিলা স্যার। মিথিলা। মিথিলা, জি। ভেরি গুড। আমি যতগুলা ক্লাস করছি তুমি প্রথম রেসপন্স করো মনে হয়। জি স্যার, আমি মিথিলা, সবসময় আমরা টাইম টু টাইম থাকি স্যার। ওকে, ধন্যবাদ মিথিলা। মিথিলা, জি স্যার। আমরা গত দুইটা ক্লাসে কি পড়াইছিলাম? বাইপোলার মুড ডিসঅর্ডার, ঠিক না? জি স্যার। বাইপোলার মুড ডিসঅর্ডার মধ্যে ডিপ্রেশন পড়াইছিলাম সবার আগে, তারপর পড়াইছিলাম তারপর ম্যানিয়া। ম্যানিয়া। জি স্যার। আজকে আমরা একটা মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার পড়াবো, এটার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। হ্যাঁ, জি স্যার। সিজোফ্রেনিয়া। পিকচারটা দেখো, পিকচার বিহাইন্ড দ্য স্ক্রিন দেখলে একটু ভৌতিক মনে হয়। সিজোফ্রেনিয়াটা অনেকটা এরকম আমাদের আপাত বাহ্যিক চোখে অনেকটা ভৌতিকের মতোই মনে হবে। সিজোফ্রেনিয়া পেশেন্টটা, হোয়াট ইজ সিজোফ্রেনিয়া? এ গ্রুপ অফ কমন মেজর সাইকোসিস with a complex syndromal presentation affecting young adult, showing chronic change in behavior, perception, thought, emotion, causing a fundamental disorganization in personality and deterioration from previous level of functioning. অনেক লম্বা ডেফিনেশন। যদি ভালোভাবে খেয়াল করি আমরা, এখানে কয়েকটা শব্দ লেখা আছে। এটা একটা মেজর সাইকোসিস। আর এটা প্রেজেন্টেশনটা একটা প্রেজেন্টেশন করে না, একটা সিন্ড্রোমাল প্রেজেন্টেশন করে। এবং মূলত এফেক্ট মানে মুডের উপরই এফেক্টটা শুরু হয়। মুডের উপরেই, মুড দিয়ে শুরু হয়। ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রেই এটা প্রায়োরিটিটা বেশি। যে যে প্রেজেন্টেশন সিন্ড্রোমাল প্রেজেন্টেশন নিয়ে আসে, এর ভিতরে তার বিহেভিয়ারাল চেঞ্জ আসবে, তার পারসেপশন দৃষ্টিভঙ্গির চেঞ্জ আসবে, তার থট প্রসেস চিন্তা শক্তির চেঞ্জ আসবে, ইম- আবেগ অনুভূতির চেঞ্জ আসবে, ইমোশনের চেঞ্জ আসবে। এগুলোর কারণে কজিং এ ফান্ডামেন্টাল ডিসঅর্গানাইজেশন ইন দা পার্সোনালিটি, এগুলোর কারণে তার পার্সোনালিটিতে চেঞ্জ আসবে এবং ডিটোরিয়েশন ফ্রম প্রিভিয়াস লেভেল অফ ফাংশনিং। হ্যাঁ, হ্যালো, কিছু বলতেছিলা? না স্যার, একজনের মাইক হয়তো ভুলে অন হয়ে আছে স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো এটা দিয়ে যেটা বোঝাচ্ছে, আমরা যদি রেল স্টেশনের ওই মানসিক অসুস্থ একটা রোগীর কথা চিন্তা করি, তার প্রিভিয়াস লেভেল অফ ফাংশনিং থাকবে না, সে ডিসঅর্গানাইজ স্পিচ থাকবে, সে একলা একলা কথা বলবে, একলা একলা হাসবে, তার আচরণগত চেঞ্জ আসবে, তার চিন্তা প্রসেস চেঞ্জ আসবে। তাহলে টোটাল ডেফিনেশনটা আমি আরেকবার পড়ায় শুনতেছি। এ গ্রুপ অফ কমন মেজর সাইকোসিস উইথ এ complex syndromal presentation affecting young adults, showing chronic change in behavior, perception, thought, emotion, causing a fundamental disorganization in personality and deterioration from previous level of functioning. Epidemiology. Epidemiology usually all over the world a universal একটা disease found in all countries and all times with constant prevalence rate. Prevalence rate টা সাধারণত 0.5 to 1%। ইনসিডেন্সটা পার লাখে পার ইয়ারে 15 থেকে 20 জন। আর লাইফ টাইম প্রিভিলেন্স হচ্ছে 1%, আমরা ধরি অ্যাপ্রক্সিমেটলি। তাহলে প্রিভিলেন্সটা ইউনিভার্সাল ডিজিজ, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, এর প্রিভিলেন্সটা ইউনিভার্সাল ওয়ার্ল্ড ওয়াইডে 1%। এজ অফ অনসেট ইউজুয়ালি ইয়াং এজেই শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে, ওল্ড এজে হয় না এমন না, ওল্ড এজে হয়। ইউজুয়ালি এজ 15 to 45 ইয়ার্সে হয়। সেক্স রেশুতে দেখা যাচ্ছে সিজোফ্রেনিয়া মেল এবং ফিমেল দুদেরই সমান ভাবেই ইয়ে হয়। মেল ইস টু ফিমেল হচ্ছে 1:1। এবং মেলদের ক্ষেত্রে এটা আর্লিয়ার অনসেট হয়। মেলদের ক্ষেত্রে এটা আর্লিয়ার অনসেট হয়। আমরা যদি এটিওলজি দেখি, মানে কি কারণে সিজোফ্রেনিয়া হয়, আসলে সিজোফ্রেনিয়ার কোনো কারণ এখন পর্যন্ত
সঠিকভাবে জানা যায় নাই, সবগুলাই হাইপোথিসিসে আছে। তবে কিছু কারণ আমরা দেখছি যে এর ভিতরে লক্ষণগুলা যাদের সিজোফ্রেনিয়া আছে তাদের এই বৈশিষ্ট্যগুলা পূর্বের এই ইতিহাসের সাথে মিলে। এর ভিতরে হচ্ছে জন্মগত কারণ, হেরিডিটি। 40% of the patient have a family history. একজন সিজোফ্রেনিক পেশেন্ট তার ফ্যামিলি হিস্ট্রি নিলে দেখা যাবে যে তার ফ্যামিলিতে কারো না কারো এই মানসিক অসুস্থতাটা আছে। আর রিলেশনশিপের ক্ষেত্রে আমি 3টা জিনিসকে হাইলাইট করছি। একটা হচ্ছে যে যদি both প্যারেন্টস মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে 46% এটার সিজোফ্রেনিয়া হওয়ার চান্স থাকে। মনোজাইগোটিক টুইনদের ক্ষেত্রে 42% চান্স থাকে। আর ডাইজেগেটিক টুইনদের ক্ষেত্রে সেটা অনেকটা চান্স কমে যায়, 10 to 14%। ফার্স্ট ডিগ্রি রিলেটিভই সবসময় বেশি হয়, কিন্তু সেকেন্ড ডিগ্রি রিলেটিভের ক্ষেত্রে 2 to 3% হয়। হ্যাঁ, তাহলে এখানে জানার বিষয়, দুইটা জানার বিষয়। একটা হচ্ছে মনোজাইগোটিক টুইনে 42% হয়, আর বথ প্যারেন্ট যদি এফেক্টেড থাকে তাহলে সেক্ষেত্রে 46% চান্স অফ সিজোফ্রেনিয়া অফ চাইল্ড, মানে সিবলিংস। মাল্টিফ্যাক্টরিয়াল যেহেতু কজ, আরো কজ আছে, এনভায়রনমেন্টাল কজ। ফ্যামিলি যদি ফ্যামিলিতে বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি এদের ভিতরে যদি ডিসঅর্ডার ইন রিলেশনশিপ এন্ড কমিউনিকেশন এগুলো যদি থাকে, ইমোশনাল ফ্যামিলি যদি থাকে, ডমিনেটিং মাদার অর ফাদার, এখানে মাদারকেই বেশিরভাগ উল্লেখ করা হয়েছে। আর সাধারণত আমরা এদেরকে হাই এক্সপ্রেস ইমোশন বলি, যে অল্পতেই অল্পতেই একেবারে ছোট একটা বিষয় হয়েছে এটাকে একেবারে মাখাইয়া অনেক বড় করে ফেলছে। এই ধরনের হাই এক্সপ্রেস ইমোশনাল ফ্যামিলিতে যারা ছোটবেলা থেকে বড় হয়ে ওঠে তাদের ক্ষেত্রে দেখা যায় চান্স অফ সিজোফ্রেনিয়া খুব বেশি থাকে। যেখানে মাদার ডমিনেটিং থাকে, যেখানে বাবা মা ভাই বোন রিলেটিভসদের সাথে ভালো সম্পর্ক থাকে না, সবসময় একটা ডিসহারমোনি লেগে থাকে, এবং যে ফ্যামিলিতে সবারই একটা হাই এক্সপ্রেস ইমোশন, যেমন হোস্টালিটি, ওভার ইনভলভমেন্ট, এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে চান্স অফ সিজোফ্রেনিয়া হওয়ার খুব বেশি। আমরা এখন এটিওলজিতে আছি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো পড়লাম। এটিওলজিতে আরেকটা বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে যে বাচ্চা জন্মের সময় যদি মার ভাইরাল কোনো ইনফেকশন হয়, লাইক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কিছু কিছু স্টাডিতে যে সিজোফ্রেনিয়া হওয়ার চান্স থাকে। আমরা যেসব বাচ্চারা জন্মগতভাবে সেরিব্রাল পলসি, সেরিব্রাল ইনজুরি হয়ে থাকে, বার্থ ইনজুরি ডিউরিং বার্থ অথবা বিফোর বার্থ অথবা আফটার বার্থ, সেক্ষেত্রেও দেখা যায় যে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। কিছু কিছু এন্ডোক্রাইন ফ্যাক্টরের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম থাকে। পোস্টপার্টামের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে এটা হইতে পারে। আর আমরা আর্লি অনসেটের ক্ষেত্রে মেল বলছিলাম, আর ফিমেলদের লেট অনসেটের কারণটা হচ্ছে হরমোনাল ইস্যুর কারণে। হরমোনাল ইস্যুর কারণে যদি ফিমেলদের হয়ে থাকে তাহলে সেটা লেট অনসেট আমরা বলি আর কি। এন্ডোক্রাইন ফ্যাক্টর খুব একটা ইম্পর্টেন্ট বিষয় সিজোফ্রেনিয়ার জন্য। স্ট্রেস আসলে সব রোগের একটা মেইন একটা কারণ হিসাবে আমরা এটা অনেকটা আলুর মতো লাগাই দিতে পারি, স্ট্রেস। স্ট্রেস আমাদের লাইফের প্রত্যেকটা কাজে হ্যাম্পার করে। স্ট্রেস না থাকলে, মানসিক চাপ না থাকলে মানুষ তার অপটিমাম লেভেল অফ তার যেই ফাংশনটা করতে পারবে না। আবার ওভার স্ট্রেসের কারণে মানসিক কিছু প্রবলেম শুরু হয়ে যায়। যেমন সাইকোলজিক্যাল ইভেন্ট, কারো যদি লাইফ ইভেন্ট থাকে, কারো যদি লাইফে বাবা মা কোনো কারণে মারা যায় অথবা কোনো দুর্ঘটনার শিকার হয়, অথবা সে তার যদি মেয়ের কোনো ইভেন্ট থাকে, তার যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোথাও প্রবলেম থাকে, মাইগ্রেশন, আগে ছিল এক জায়গায় গ্রামে থাকতো হঠাৎ করে শহরে চলে আসছে, এরকম মাইগ্রেশন যদি হয়ে থাকে, অথবা আগে অন্য দেশে থাকতো এখন আরেক জায়গায় সেটেল হয়েছে, এরকম যদি হয়ে থাকে। আর
কিছু কিছু রোগের পরবর্তীতে দেখা যাচ্ছে এরকম প্রবলেম হতে পারে। কমনলি আমরা ভাইরাল এনকেফালাইটিস, জ্বরের সময় প্রলাপের ক্ষেত্রে যে কোনো জ্বরের কারণগুলো লেখা হয় নাই। ম্যালেরিয়ার ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে, এবং সেরিব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রে তোমরা তো জানোই যে একটা প্রেজেন্টেশন সাইকোসিস আসে, হ্যাঁ। আর কিছু কিছু সার্জারির ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে। আমরা এখনো এটিওলজিতে আছি। আমরা শুরুতেই বলছি এটিওলজি হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল। অনেকেই দেখতে বাবা বোবা, বধির অথবা চোখে কম দেখে জন্মগতভাবে যদি এই ধরনের হয়ে থাকে, তাদের ক্ষেত্রে চান্স অফ সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। জন্ম পরবর্তীতে যে কোনো সময় যদি হেড ইনজুরি হয়ে থাকে, বিশেষ করে যদি টেম্পোরাল লোব, ফ্রন্টাল লোব ওখানে ইনভলভ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে চান্স অফ সিজোফ্রেনিয়া হওয়ার একটা রিস্ক থাকে। এপিলেপসি পেশেন্টদের প্রায় সাইকোসিসে দেখা যায়, এবং এইগুলা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেজর সাইকোটিক ডিসঅর্ডার নিয়ে আসে। সিজোফ্রেনিয়ার ভিতরে একটা কমন। কিছু কিছু ড্রাগ আমাদের বর্তমান যুগে যেমন ইয়াবা খাই, ইয়াবা অ্যামফেটামিন, হ্যাঁ, ইয়াবার কারণে সাইকোসিস হতে পারে। খুব প্রচলিত গাঁজা, হ্যাঁ, গাঁজা খাওয়ার কারণে তার সাইকোসিস হতে পারে। প্যারানয়েড সাইকোসিস বেশি হয়, সন্দেহ প্রবণতাটা বেশি বাড়ে। তারপর সোশ্যাল কালচারের কারণে আগেও বলছি যে এটা মাল্টিফ্যাক্টরিয়াল কজ, যেহেতু সোশ্যাল কালচারের কারণে প্রবলেম হতে পারে। বেশিরভাগ দেখা যাচ্ছে আহ যদি ল, সোশ্യോ ইকোনমিক স্ট্যাটাস থাকে, আর আরবানের ক্ষেত্রে হোমলেস যদি থাকে, প্রিজনার যদি থাকে, কেউ যদি মাল্টিপল তার পার্টনার থাকে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। সিঙ্গেল যদি থাকে, কেউ যদি বিয়ে শাদী না করে, তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। যাদের চাকরি বাকরি বেকার থাকে, কোনো কাজে ইনভলভ হয় না, তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আমরা টিল নাও এখনো এটিওলজি অফ দ্য সিজোফ্রেনিয়া আমরা বলছিলাম যে সিজোফ্রেনিয়ার এটিওলজি মাল্টিফ্যাক্টোরিয়াল। মাল্টিফ্যাক্টোরিয়াল মানে কি, অনেকগুলা ফ্যাক্টরের উপর নির্ভর করে। টোটাল সঠিক কারণ এখনো জানা যায় না যে সিজোফ্রেনিয়া আসলে কেন হচ্ছে। তবে কিছু ফ্যাক্টর এটাতে ইনভলভ আছে, ওইটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। কি কি নিউরোট্রান্সমিটার সিজোফ্রেনিয়াতে প্রবলেম করে? খুব স্বাভাবিকভাবেই আমি প্রায় অনেকদিন বলছি, সিজোফ্রেনিয়া বলো আর যে বলো, ব্রেনের কিছু অ্যামাইন আছে ওখানে খুব রুল করে আমাদের আহ, আম, মন মানসিক যে রোগগুলো হয়, ওখানে ব্রেনের অ্যামাইনের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সিজোফ্রেনিয়াতে দেখা যাচ্ছে ডোপামিনের বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডোপামিন হাইপার অ্যাক্টিভিটি ইন মেজোলিম্বিক পাথওয়ে, হাইপোফাংশন ইন দ্য মেজোকর্টিক্যাল পাথওয়ে। গ্লুটামিন গ্লুটামেট হাইপোথিসিস যদি ওখানে হাইপোফাংশন হয় এনএমডিএ পাথওয়ে, আর সেরোটোনিন ডিসফাংশন করে রিলিজ ইন ডোপামিন রিলিজ। দ্যাট মিনস সেরোটোনিন, গ্লুটামেট এবং ডোপামিন, এই তিনটা নিউরোট্রান্সমিটার সিজোফ্রেনিয়ার সিজোফ্রেনিয়া রোগীদের সিজোফ্রেনিয়ার যে আচরণগত চেঞ্জ আসে অথবা বিহেভিয়ারগত যে চেঞ্জ আসে, এই তিনটা ডোপামিনের, এই তিনটা মেজর নিউরোট্রান্সমিটারের কারণেই প্রবলেমটা হচ্ছে। এর ভিতরে ডোপামিন, গ্লুটামেট আর সেরোটোনিন। আমরা যদি একটু পাথওয়েটা এখানে দেওয়া আছে, পাথওয়েটা যদি দেখি, মেজোলিম্বিক, মেজোকর্টিক্যাল, টিউবুলো ইনফান্ডিবুলার পাথওয়ে আর নাইগ্রোস্ট্যাটাল পাথওয়ে। এই জায়গাতে যদি আমরা খেয়াল করি, নাইগ্রোস্ট্যাটাল পাথওয়ে আমাদের মেইন ফাংশন করতেছে মুভমেন্টের, কিন্তু মেজোলিম্বিক, মেজোকর্টিক্যাল পাথওয়ে কি কাজ করতেছে তোমরা যদি দেখে থাকো, ওখানে লেখা আছে যে কারো মোটিভেশন, বিহেভিয়ার, অ্যারোজাল, এই বিষয়গুলো মেজোলিম্বিক কন্ট্রোল করতেছে। মেজোকর্টিক্যাল পাথওয়েটা কগনিশন ফাংশন, কমিউনিকেশন, সোশ্যাল ফাংশন, রেসপন্স টু স্ট্রেস, এই বিষয়গুলা কন্ট্রোল করতেছে। তো কোনো কারণে যদি এই যে ডোপামিন, গ্লুটামেট এরা যদি মেজোলিম্বিক, মেজোকর্টিক্যাল পাথওয়েতে প্রবলেম করে, তাহলে মেজোলিম্বিক এবং মেজোকর্টিক্যালের এই যে ফাংশন গুলা এখানে হ্যাম্পার্ড হবে।
হ্যাম্পার যদি হয় কগনিশনের প্রবলেম হবে, কমিউনিকেশনের প্রবলেম হবে, সোশ্যাল ফাংশনের প্রবলেম হবে, স্ট্রেস যে স্ট্রেসের যে রেসপন্স করার কথা ওই স্ট্রেসে সঠিক রেসপন্স করতে পারবে না, মোটিভেশনাল বিহেভিয়ার গুলো তার থাকবে না, আর তার তার ভিতরে অ্যাক্টিভনেস এই জিনিসটা থাকবে না। হ্যাঁ, আর তারপর দেখা গেছে ওভার অ্যাক্টিভিটি ইন দ্য মেজোলিম্বিক পাথওয়েতে যদি হয়ে থাকে তাহলে পজিটিভ সিমটম গুলো আসে, আর মেজোকর্টিক্যাল ডিসফাংশন যদি হয় পাথওয়েতে তাহলে নেগেটিভ এন্ড কগনিটিভ সিমটম গুলো আসে। এখন পজিটিভ সিমটম কি আর নেগেটিভ সিমটম কি তোমাদের কি মনে আছে? কারো কি মনে আছে? কে একজন রেসপন্স করো, কারো কি মনে আছে পজিটিভ সিমটম কি আর নেগেটিভ সিমটম কি? নাই, তাহলে আমরা ওইভাবে আগাবো আর কি। স্যার মনে নাই। আচ্ছা, মনে নাই। হ্যাঁ, যেমন আহ, সবাইকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, একটা ড্রাইভ থাকতে হবে। হ্যাঁ, যে আমাকে 10টার দিকে সাইফুল স্যার ক্লাস নেবে, অ্যাটেন্ড করতে হবে। এই ড্রাইভটা যদি নর্মালি তো থাকার কথা, যদি না থাকে তাহলে এটা নেগেটিভ সিমটম। আর আহ সন্দেহ প্রবণতা, যে মনে হয় অমুকে আমার ক্ষতি করতেছে, এটা নর্মালি থাকার কথা না, এটা যোগ হইছে, তাহলে যোগ যেটা হয় এটার নাম পজিটিভ সিমটম। গায়েবী আওয়াজ শোনা ইজিলি, স্বাভাবিক মানুষ শুনে না, কেউ যদি এটা শুনে তাহলে এটা তার সাথে অ্যাড হয়েছে, তার পার্সোনালিটির সাথে অ্যাড হয়েছে, এটা হচ্ছে পজিটিভ সিমটম। লেখাপড়ার আগ্রহ থাকার কথা, খাওয়া দাওয়ার আগ্রহ থাকার কথা, পেশাব পায়খানা করার কথা, সবকিছু করার কথা, এগুলা যদি সে না করতে চায় এটার নাম নেগেটিভ সিমটম। তোমরা কি আমার কথা বুঝছো এখন? যেটা জি স্যার। একটা মানুষের নর্মালি থাকার কথা, যে বড়দেরকে সালাম দিতে হবে, মানুষের সাথে মিশতে হবে, যেটা থাকার কথা, এইটা যদি না থাকে এটার নাম হচ্ছে নেগেটিভ সিমটম। আর যেটা নর্মাল লাইফে থাকার কথা না, এটা যদি অ্যাড হয়, একলা একলা কথা বলা, একলা একলা হাসা, এগুলো যদি অ্যাড হয় এটার নাম হচ্ছে পজিটিভ সিমটম। দেখা গেছে ওভার অ্যাক্টিভিটি অফ দা মেজোলিম্বিক পাথওয়েতে যদি প্রবলেম হয় তাহলে পজিটিভ সিমটম হয়, আর মেজোকর্টিক্যাল পাথওয়ের ডিসফাংশনের কারণে নেগেটিভ কগনিটিভ সিমটম ডেভেলপ করে। ক্লিয়ার তোমরা? জি স্যার। ভেরি গুড। এখানে নিউরো ডেভেলপমেন্টাল কিছু থিওরি আছে। ডেভেলপমেন্টাল প্রসেসে, নিউরনের ডেভেলপমেন্টাল থিওরি প্রসেসে দেখা যাচ্ছে যে আহ, যদি নিউরোলজিক্যাল কিছু সাবস্টান্স থাকে, কারো যদি ব্রেন ভলিউমে কোনো প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু দুইটা উদাহরণ দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো নিউরোলজিক্যাল সাবস্টান্সের ভিতরে আহ, একটা ব্রেনের একটা 3 ডাইমেনশনাল প্রোফাইল দেখানো গেছে। গ্রে ম্যাটার লস ইন ব্রেন অফ টিনেজার উইথ সিজোফ্রেনিয়া। তাহলে সিজোফ্রেনিয়ার পেশেন্টদের গ্রে ম্যাটার কম থাকে। গ্রেটেস্ট লস ইন টেম্পোরাল ফ্রন্টাল ব্রেন রিজিয়ন দ্যাট কন্ট্রোল মেমোরি, হেয়ারিং, মোটর ফাংশন, অ্যাটেনশন এন্ড পার্সোনালিটি। তাহলে একটু আগে যেটা বললাম যে নিউরো ডেভেলপমেন্টাল মানে জন্মগতভাবে নিউরন ডেভেলপমেন্ট করতে যে প্রবলেম হয়, এর ভিতরে দেখা যাচ্ছে যে গ্রে ম্যাটারের লস থাকে ইন দ্য ব্রেন অফ টিনেজার উইথ সিজোফ্রেনিয়া। আর এর ভিতরে সবচেয়ে বেশি লস থাকে টেম্পোরাল অ্যান্ড ফ্রন্টাল ব্রেন রিজিয়নে দ্যাট কন্ট্রোল মেমোরি, হেয়ারিং, মোটর ফাংশন, অ্যাটেনশন, পার্সোনালিটি এটসেট্রা। একটা নিউরো ইমেজিং স্টাডি করে যে দেখা যাচ্ছে যে নর্মাল ব্রেনের ভেন্ট্রিকল গুলা, তোমরা দেখতেছো কিনা জানি না, দুই পাশে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল আছে এদিকে। ল্যাটারাল ভেন্ট্রিকলও মেগালি থাকে, ভেন্ট্রিকলের সাইজ গুলা বড় হয়ে যায়। পাশাপাশি ব্রেন ভলিউমটা কমে যাচ্ছে সিজোফ্রেনিক ব্রেনে, সেক্ষেত্রে সিএসএফ ডেন্সিটিটা বেড়ে যাচ্ছে, সিএসএফ ডেন্সিটিটা বেড়ে যাচ্ছে ইন কেস অফ সিজোফ্রেনিয়াতে। তাহলে সিজোফ্রেনিয়াতে যেটা হচ্ছে, নর্মাল ব্রেনের সাথে ডিফারেন্ট যদি করি,
সেক্ষেত্রে হচ্ছে ব্রেন ভলিউম কমতেছে, ভেন্ট্রিকুলোমেগালি হচ্ছে, পাশাপাশি আহ, আহ, তোমার প্রমিনেন্ট সালকাস এবং জাইরাই গুলা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে ইন কেস অফ সিজোফ্রেনিয়াতে। সিনাপস নর্মালি একটা সিনাপসের ছবি আঁকছি। সিনাপস দেখো একটা একজনের পরে আরেকটা ড্যান্ড্রাইটের সাথে গিয়ে সিনাপস হয় নর্মাল নিয়মে, কিন্তু সিজোফ্রেনিয়া পেশেন্টদের দেখা যাচ্ছে নর্মাল সিনাপস এভাবে হচ্ছে। ইন কেস অফ সিজোফ্রেনিয়া ফিউয়ার সিনাপস ইন সিজোফ্রেনিয়া, মানে এখানে একটা ছবি দেখাইছি আমি নর্মাল এবং সিজোফ্রেনিয়ার মধ্যে। নিউরো ইমেজিং স্টাডিতে দেখা যাচ্ছে সিনাপসের সিনাপস নর্মালি একটা নর্মাল হিউম্যান ব্রেনে যেরকম থাকার কথা তার তুলনায় কম থাকে ইন কেস অফ সিজোফ্রেনিয়া পেশেন্টদের। অটোপসি রিপোর্টে সাধারণত এই ধরনের সিজোফ্রেনিক পেশেন্টদের এই বিষয়টা পাওয়া যায়। এখানে পুরা সিজোফ্রেনিয়ার একটা মানে ডিটেলস এতক্ষণ যা বললাম সবগুলো এখানে আসলো। আমরা মাল্টিফ্যাক্টরিয়াল বলছিলাম, এর ভিতরে জেনেটিক প্রিডিসপোজিশন বলছিলাম, হেরিডিটি বলছিলাম 40% কেসের ক্ষেত্রে, পাশাপাশি টুইন স্টাডি বলছিলাম, যদি দুই প্যারেন্টস যদি এফেক্টেড হয় ওদের কথা বলতেছিলাম, এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর বলতেছিলাম, যে লাইফে স্ট্রেস যদি থাকে, সোশ্যাল প্রবলেম যদি থাকে, বাচ্চা নেওয়ার সময় ইনজুরি যদি হয়, আর ইনফেকশন ইন ইউটেরাস যদি হয়ে থাকে, নিউরোলজিক্যাল সফট সাইন, কগনিটিভ এন্ড সোশ্যাল ইম্পারমেন্ট যদি হয়ে থাকে, এগুলোর কারণে ডোপামিন, ফাইবারডক্সিট্রামিন এই বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস গুলো হবে। হইলে যেটা হবে এটার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। তাহলে লম্বা যে লেকচারের যে এটিওলজি, যে লম্বা এটিওলজিটার যদি মেইন বিষয় মনে রাখার জন্য বলি, আমি মেইন বিষয় মনে রাখতে হবে এটিওলজির ক্ষেত্রে এই তিনটা বিষয়: নিউরোট্রান্সমিটার, ডোপামিন হাইপোথিসিস, গ্লুটামেট হাইপোথিসিস, আর রুল অফ সেরোটোনিন। এই তিনটা বিষয় মাথা থেকে ডিলিট করা যাবে না, কারণ বাকিগুলো ডিলিট করলে কোনো সমস্যা নাই যেহেতু এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। কিন্তু এই তিনটা বিষয়, নিউরোট্রান্সমিটার ইন দ্য সিজোফ্রেনিয়া, এটা ভুল করা যাবে না। যে ডোপামিন হাইপার অ্যাক্টিভিটি ইন মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, হাইপোফাংশন ইন দ্য কর্টিক্যাল পাথওয়ে, গ্লুটামেট হাইপোথিসিস আর রুল অফ সেরোটোনিনটা ভুলা যাবে না। এবার আসো সিমটম। সিজোফ্রেনিয়া রোগীরা কি কি সিমটম নিয়ে আসে? তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার। জি স্যার। ভেরি গুড। হ্যাঁ, সিজোফ্রেনিয়া রোগীরা সাধারণত 3 ধরনের সিমটম নিয়ে আসে। এর আগেই বলছিলাম পজিটিভ সিমটম, নেগেটিভ সিমটম আর কগনিটিভ সিমটম। দেখো আমি এখানে 3টা জিনিস একসাথে করার চেষ্টা করছি: পজিটিভ, নেগেটিভ আর কগনিটিভ সিমটম। পজিটিভ সিমটম একটু আগে বলছি, হোয়ার সামথিং ইজ অ্যাডেড টু ইউর পার্সোনালিটি, যেখানে যেটা আমার ছিল না এটা আমার সাথে যোগ হয়েছে। যেমন আমার ডিলিউশন ছিল না, ডিলিউশন আমার সাথে যোগ হয়েছে। আমার সন্দেহ রিলেশন, যেমন প্যারানয়েড ডিলিউশন, যে আমার সন্দেহ প্রবণতা ছিল না বাট সন্দেহ প্রবণতা যদি যোগ হয়। হ্যালোসিনেশন, আমি আগে কানে গায়েবী আওয়াজ শুনতাম না এখন যদি শুনি। ডিটোরিয়েট থিঙ্কিং, যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করি, উল্টাপাল্টা থট, হ্যাঁ, যে আমি পাখির মতো আকাশে উড়বো, হ্যাঁ, ওইটা করব ওইটা করব। তো যে বিষয়গুলা বাস্তব লাইফে, রিয়েল লাইফে সম্ভব না, এরকম চিন্তা যদি যোগ হয়, এটা একটা সিজোফ্রেনিয়ার সিমটম। আর ক্যাটাটোনিয়া, ক্যাটাটোনিয়া হচ্ছে পারপাসলেস অ্যাবনর্মাল মোটর অ্যাক্টিভিটি অর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার যদি থাকে, হ্যাঁ, তাহলে ক্যাটাটোনিয়া। তাহলে পজিটিভ সিমটম, এটা পরীক্ষায় তোমাদের অলরেডি লেখা থাকে, নেম সাম পজিটিভ এন্ড নেগেটিভ সিমটম অফ সিজোফ্রেনিয়া। তো পজিটিভ সিমটম হচ্ছে যেটা নর্মালি পার্সোনালিটিতে একটা আমাদের নর্মাল বিহেভিয়ারের সাথে থাকে না, কিন্তু আহ, রোগ হইলে এটা অ্যাড হয়, এটার নাম হচ্ছে পজিটিভ সিমটম। এর ভিতরে ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজ স্পিচ, ডিসঅর্গানাইজ থট, ক্যাটাটোনিয়া, এগুলো হচ্ছে পজিটিভ সিমটম। আর নেগেটিভ সিমটম হচ্ছে হোয়ার সামথিং ইজ রিমুভ ফ্রম ইউর পার্সোনালিটি, যখন তোমার পার্সোনালিটি থেকে কোনো কিছু চলে যায়। যেমন তোমার এখানে লেখা আছে অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং, দ্যাট মিনস
সবার সাথে সামাজিকভাবে কথাবার্তা বলতে হবে, মন ভালো খারাপ সবকিছুর মাঝামাঝি থাকতে হবে। কখনো যেটা খারাপ হওয়ার মতো ওখানে খারাপ হতে হবে, যেখানে ভালো মতো ওখানে ভালো হইতে হবে। কিন্তু সেখানে যদি একেবারে বোতা মন হয়ে যায়, যে কোনো কিছুতেই ইমোশনকে আমরা ওখানে কাজে লাগাতে পারি না, এটাকে বলা হয় বোতা মন, এফেক্টিভ ফ্লাটারিং যদি হয়। যদি অ্যালোজিয়া, ল্যাক অফ স্পন্টানিয়াস স্পিচ অথবা পোভার্টি অফ স্পিচ যদি থাকে, যে তাকে 100 বার কথা বললে সে কথা বলে একটা, সে যদি নিজে থেকে কোনো কথা বলতে না চায়, তাহলে একটা নেগেটিভ সিমটম। তার নিজের ইচ্ছা শক্তি যদি না থাকে, যে আমাকে পড়াশোনা করতে হবে, পার্সেন্টেজ ঠিক রাখতে হবে, আমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, পাস করতে হবে, এই বিষয়গুলো যদি না থাকে, এটাকে বলা হয় ভোলিশন, হ্যাভিং নো ড্রাফট টু ডু এনিথিং। অ্যানহেডোনিয়ার ক্ষেত্রে খেয়াল করো, ইনএবিলিটি টু এক্সপ্রেস প্লেজার, মানে তার যদি আনন্দ ফুর্তির কোনো আগ্রহ না থাকে, কোনটাতে আনন্দ পাবে এটা বোঝে না, তাহলে সেটাকে বলা হয় অ্যানহেডোনিয়া। অ্যাসোশিয়ালিটি, উইথড্রল ফ্রম সোশ্যাল কন্টাক্ট, যে সামাজিক কারোর সাথে মিশে না, সমাজের মানুষ থেকে দূরে থাকে, একটা ঘরে বসে থাকে, চুপচাপ থাকে, এরকম যদি হয়ে থাকে তাকে অ্যাসোশিয়ালিটি বলে থাকে। তাহলে নেগেটিভ সিম্পটমের ক্ষেত্রে আমরা আমরা 5টা এ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং, অ্যালোজিয়া, অ্যাভোলেশন, অ্যানহেডোনিয়া, অ্যাসোশিয়ালিটি। খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের থাকার কথা, এটা যদি আমাদের ভিতরে না থাকে, এটার নাম হচ্ছে নেগেটিভ সিম্পটম। আর পজিটিভ সিম্পটম আমরা ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজ স্পিচ, ডিসঅর্গানাইজ থট, ক্যাটাটোনিয়া, যেটা আমার থাকার কথা না কিন্তু আমার সাথে যদি অ্যাড হয়, এটাকে আমরা পজিটিভ সিম্পটম বলি। কগনিটিভ সিম্পটম যে বিষয়টা হচ্ছে, যেখানে বুদ্ধির বিষয়গুলো থাকবে, পুয়ার এক্সিকিউটিভ ফাংশনিং, আনএবল টু আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন টু মেক ডিসিশন, যে সে এক্সিকিউটিভ ফাংশন গুলো করতে পারবে না, সে আনএবল টু আন্ডারস্ট্যান্ড ইনফরমেশন আন্ডারস্ট্যান্ড করবে না টু মেক ডিসিশনের জন্য। পুয়ার ওয়ার্কিং মেমোরি, যে অন্য 8-10 জনের মতো বুদ্ধি খাটায়া সে কাজগুলো ইমিডিয়েটলি স্বীকার করে করতে পারবে না। তাহলে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যে 3টা সিমটম হয়, এই 3টা সিমটমের ক্ষেত্রে পজিটিভ সিমটম, নেগেটিভ সিমটম, কগনিটিভ সিমটম। পজিটিভ সিমটম আমরা বুঝাইতে পারছি, যেটা আমাদের পার্সোনালিটি থাকে না, এটা যদি অ্যাড হয়। নেগেটিভ সিমটম যদি, যেটা আমাদের থাকার কথা, এটা যদি না থাকে, এটার নাম নেগেটিভ সিমটম। আর কগনিটিভ সিমটম হচ্ছে আমাদের বুদ্ধিমত্তায় যে কাজগুলো আমরা করতে পারি, ওটা যদি না করতে পারি, এটা হচ্ছে কগনিটিভ সিমটম। অক্সফোর্ড, যেটা তোমাদের মেইন বই, ওই মেইন বইয়ে লেখা আছে মোস্ট ফ্রিকুয়েন্ট সিমটমস অফ অ্যাকিউট সিজোফ্রেনিয়া 97% ক্ষেত্রে ল্যাক অফ ইনসাইট। ইনসাইট মানে কি? অন্তর্দৃষ্টি। আর আমরা এই অন্তর্দৃষ্টি দিয়েই সাইকোসিস আর নিউরোসিস ভাগ করি। কারো যদি অন্তর্দৃষ্টি না থাকে, তাহলে সাইকোসিস বলা হয়ে থাকে। নাম্বার 2 আছে অডিটরি হ্যালুসিনেশন, ইউজুয়ালি থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন যদি হয়ে থাকে, এটা সিজোফ্রেনিয়া। আইডিয়া অফ রেফারেন্স, দ্যাট মিনস কেউ যদি মনে করে অমুকে আমাকে ইঙ্গিত করে এটা আমাকে বলছে, আজকে যে ব্রেকিং নিউজটা হয়েছে, ওই যে আমি যে বাজারে এই শব্দগুলো বলে আসছিলাম, এটা থেকেই ব্রেকিং নিউজটা হয়েছে, সেক্ষেত্রে সিজোফ্রেনিয়া হইতে পারে। সাসপিসিয়াসনেস, সন্দেহ প্রবণতা যদি বেড়ে যায়, সিজোফ্রেনিয়ার একটা সিমটম। মুডের ক্ষেত্রে ফ্ল্যাটনেস অফ এফেক্ট, যদি তার মুডটা বোতা থাকে, তাহলে সেক্ষেত্রে সিজোফ্রেনিয়া হবে। ভয়েস স্পিকিং টু দ্য পেশেন্ট, দ্যাট মিনস তার ভিতরে কথাবার্তা চলতে থাকে, একটার পর একটা কথা চলে, সে চাইলেও এই কথাগুলো বন্ধ করতে পারতেছে না, এবং তাকে ওই কথার সাথে আহ আহ, যোগ যোগ হইতে হয়, ইন্টারাপ্ট করতে পারে না সে। ওই কথার ভিতরে তাকেও কথা বলতে হয়, এটাকে ভয়েস স্পিকিং টু দ্য পেশেন্ট। ডিলিউশনাল মুড, ডিলিউশনাল পারসেপশন, যেখানে আছে যে মুডটা সত্যি, কিন্তু আহ, আহ, যদি এটাকে আমরা ইন্টারপ্রিটেশন করি, ইন্টারপ্রিটেশনটা ভুল থাকবে। পারসেপশনের ক্ষেত্রে পারসেপশনটা সত্যি, যেমন টেবিলে চিঠিটা পড়ে আছে, এটা সত্য, কিন্তু চিঠিটার যে ইন্টারপ্রিটেশনটা, যে চিঠিটা কি কারণে
কেন আসছে এটা যদি ভুল ইন্টারপ্রিটেশন করে থাকি সেটাকে বলা হয়ে থাকে ডিলিউশনাল পারসেপশন। তাহলে যদি একুট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে সিমটম বলে পরীক্ষায়, তাহলে লিখতে হবে এই সিরিয়াল মেনটেন করে লিখতে হবে। এটা বই থেকে সরাসরি কপি করা হয়েছে। ল্যাক অফ ইনসাইট, অডিটরি হ্যালুসিনেশন, আইডিয়া অফ রেফারেন্স, suspiciousness, flatness of affect, voice speaking to the patient, delusional mood, delusional perception. সিজোফ্রেনিয়া টাইপ সাধারণত সিজোফ্রেনিয়া আইসিডি-10 এবং ডিএসএম-4 ডিএসএম-5, আইসিডি-10 এবং ডিএসএম-5 এর ভিত্তিতে করা হয়ে থাকে। এখানে যেটা দেখানো হয়েছে এটা ডিএসএম-5 এর ক্ষেত্রে। ডিসঅর্গানাইজড সিজোফ্রেনিয়া, ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া, আনডিফারেন্সিয়েটেড সিজোফ্রেনিয়া, রেসিডুয়াল সিজোফ্রেনিয়া। টাইপস অফ সিজোফ্রেনিয়ার ভিতরে প্যারানয়েড ওখানে বাদ পড়ে গেছিল। প্যারানয়েড যে বিষয়টা, এটা হচ্ছে যে সন্দেহ প্রবণতা থাকবে, এখানে ডিলিউশন থাকবে, একটা প্যারানয়েড ডিলিউশন। হ্যালুসিনেশনটাও থাকবে যে অমুকে অমুকে তার ক্ষতি করতে চাচ্ছে। ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি মোটর অ্যাক্টিভিটি গুলো খুব বেশি থাকতে পারে, উল্টা পাল্টা মোটর অ্যাক্টিভিটি হতে পারে, উল্টা পাল্টা পোস্টারিং, পিকুলিয়ার পোস্টারিং থাকতে পারে, এক্সট্রিম নেগেটিভিজম, যেটা টানতেছে আসো খাইতে আসো, সে খেতে যাবে না, সে তার মতো করে মানে রিজিড হয়ে বসে থাকবে। আইসিডি-10 এ হেভি ফ্রেনিক বলে, ডিএসএম-5 এ ডিসঅর্গানাইজড সিজোফ্রেনিয়া বলে। আর ডিসঅর্গানাইজড স্পিচ থাকবে, এফেক্টটা ফ্ল্যাট থাকবে, কিছু হ্যালুসিনেশন এবং ডিলিউশন থাকবে। এটাকে ডিসঅর্গানাইজড সিজোফ্রেনিয়া বলা হয়ে থাকে। আনডিফারেন্সিয়েট যদি এটাকে কোনো ক্যাটাগরিতে তার সিমটম গুলাতে না প্যারানয়েডের সাথে মিলানো যায়, না ক্যাটাটনিকের সাথে মিলানো যায়, না হেভিফ্রেনিক অথবা ডিসঅর্গানাইজড সাথে মিলানো যায়, তখন এটাকে আনডিফারেন্সিয়েট সিজোফ্রেনিয়া বলা হয়ে থাকে। রেসিডুয়াল, যে সিজোফ্রেনিয়ার কিছু কিছু লক্ষণ তার ভিতরে আছে, এগুলো নিয়ে সে লাইফ লিড করতে পারতেছে। এবং আমরা যদি খুব নিখুঁত ভাবে এটাকে দেখার চেষ্টা করি, দেখা যাবে যে তার অ্যাটলিস্ট ওয়ান এপিসোড অফ সিজোফ্রেনিয়া এক্সপিরিয়েন্সড ইন দ্য পাস্ট, কিন্তু বর্তমানে সে এটা নিয়ে চলাফেরা করতেছে, তার কোনো প্রবলেম হচ্ছে না, তার সিমটম গুলা রেসিডুয়াল তলানি হিসাবে থাকতেছে। তাহলে টাইপস এর ক্ষেত্রে প্যারানয়েড, ক্যাটাটনিক, ডিসঅর্গানাইজড আর হেভিফ্রেনিক, আনডিফারেন্সিয়েট, রেসিডুয়াল। আমরা ডায়াগনোসিস করব কিভাবে? আমরা যদি দ্রুত ডায়াগনোসিস করতে চাই, পরীক্ষায় আসে স্নাইডার্স ফার্স্ট র্যাঙ্ক সিমটম অফ সিজোফ্রেনিয়া। এই স্নাইডার্স ফার্স্ট র্যাঙ্ক অফ সিজোফ্রেনিয়া দিয়ে, সিজোফ্রেনিয়া সিমটম দিয়ে আমরা সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করতে পারি। আর হচ্ছে ডিএসএম-5 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এবং আইসিডি-10 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়ে আমরা সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করতে পারি। স্নাইডার্স ফার্স্ট র্যাঙ্ক সিমটমে যেটা থাকবে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন। থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন, দুইজন মানুষ, তার মনে হবে যে দুইজন মানুষ কথা বলতেছে, তার নিয়ে কথা বলতেছে। তো প্রথম মানুষটা হবে ফার্স্ট পারসন, দ্বিতীয় মানুষটা সেকেন্ড পারসন, এবং সে তাকে নিয়ে যেহেতু কথা বলছে সে থার্ড পারসন। তাহলে থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন খুব ইম্পর্টেন্ট ফর সিজোফ্রেনিয়া। কারো যদি থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন থাকে, আমরা অ্যাকর্ডিং টু স্নাইডার্স ফার্স্ট র্যাঙ্ক সিমটম দিয়ে সহজেই বলতে পারবো যে এটা সিজোফ্রেনিয়া পেশেন্টের অন্তর্ভুক্ত। থট ইকো, থট ইকো মানে হচ্ছে যে সে যেটা চিন্তা করতেছে এটা আবার কানে প্রতিধ্বনি হিসাবে আসতেছে। আহ যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে এটা সিজোফ্রেনিয়ার একটা বিষয়। কমেন্টিং ভয়েস, কমেন্টিং ভয়েস হচ্ছে যে আহ, সে কানে গায়েবী আওয়াজ শুনবে, তার ভিতরে অলরেডি হ্যালুসিনেশন আসবে, তাকে কমেন্ট করতেছে যে এটা এভাবে করিস না, এভাবে করলে এভাবে হবে, এভাবে না করলে এভাবে হবে, এটা করলে তোর জন্য ক্ষতি হবে। এই বিষয়গুলা যদি আসে, আর সবগুলো অলরেডি হ্যালুসিনেশনের অন্তর্ভুক্ত, তাহলে আমরা ফার্স্ট সেটিং এ ধারণা করে ফেলবো যে এটা সিজোফ্রেনিয়া। নেক্সট সিমটম হচ্ছে থট ইনসারশন, উইথড্রল, ব্রডকাস্টিং। যে থট ইনসারশন হচ্ছে আমি এই জিনিসগুলো কে যেন আমার ভিতরে ঢুকাই দিছে, এই চিন্তাগুলো আমার না, কে যেন চিন্তাগুলো ঢুকাই দিছে, এরকম যদি হয়ে থাকে তাহলে থট ইনসারশন। চিন্তাগুলা সারা রাত চিন্তা করতেছি, কিন্তু সকালবেলা মনে হলো যে আরে চিন্তাগুলো যেন কে যেন কেড়ে নিচ্ছে, এটা যদি হয়ে থাকে এটাকে থট উইথড্রল বলা হয়। আমি কাউকে আমার চিন্তার কথা বলি নাই, কিন্তু
কিভাবে যেন সোহরাব জাহিদ আমার চিন্তা সব জেনে ফেলছে, এটাকে থট ব্রডকাস্টিং বলা হয়। হ্যাঁ, তাহলে থট ইনসারশন, উইথড্রল, ব্রডকাস্টিং যদি কারো থাকে, এটাকে আমরা সিজোফ্রেনিয়াতে আমরা অন্তর্ভুক্ত করব। ডিলিউশনাল পারসেপশন, একটু আগে বলছি যে এখানে পারসেপশনটা সঠিক বাট ইন্টারপ্রিটেশনটা ভুল। যে মেডিকেল থেকে একটা খাম গেছে তোমাদের কারো স্টুডেন্টের কাছে, ওই খামটার পারসেপশন ঠিক যে মেডিকেল কলেজ থেকে খামটা গেছে, ইন্টারপ্রিটেশন ছিল যে এটা প্রবাবলি আমাকে মেডিকেল থেকে কোনো থ্রেট দেওয়া হচ্ছে, অথবা কোনো বিল দেওয়ার জন্য বলতেছে, অথবা বেতন ভাতা দেওয়ার জন্য বলতেছে। এটাকে বলা হয়, ইন্টারপ্রিটেশনটা ভুল থাকবে, এটাকে ডিলিউশনাল পারসেপশন বলা হয়ে থাকে। আর কারো যদি ডিলিউশনাল পারসেপশন থাকে, তাহলে আমরা স্নাইডার্স ফার্স্ট র্যাঙ্ক সিম্পটম দিয়ে এটাকে হ্যালুসিনেশন বলবো। পেসিভিটি ফেনোমেনা আর সোমাটিক হ্যালুসিনেশন, আর দুইটার বিষয়ে যদি একটু বলি। সোমাটিক হ্যালুসিনেশনের ক্ষেত্রে সোমা শব্দটাই একটু বোঝা যাচ্ছে যে সোমাটিক, বডিতে সে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মুভমেন্ট ফিল অনুভব করবে। সেক্ষেত্রে এটা আহ, তার মনে হবে যে হয়তো সামথিং ক্রাউলিং বিনেথ দ্য স্কিন, কিন্তু সত্যি সত্যি যদি কোনো ডাক্তারের কাছে যায় এরকম কিছু মনে হবে না। সে মনে করতে পারে যে তার ভিতরে হয়তো একটা কুকুরে কামড় দিছে, কুকুরের কামড়ের পরে হয়তো বা আহ, তার পেটে কুকুরের বাচ্চা আছে। সে যদি এরকম ফিল করে তাহলে সেক্ষেত্রে সোমাটিক হ্যালুসিনেশন হয়। সাধারণত যারা খুব অ্যালকোহলিক তাদের এই সোমাটিক হ্যালুসিনেশন গুলো খুব বেশি প্রকাশ পায়। তাহলে স্নাইডার্স ফার্স্ট র্যাঙ্ক সিম্পটমে যেগুলো আমরা দেখলাম, অডিটরি হ্যালুসিনেশন, এর ভিতরে থার্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশন, থট ইকো, কমেন্টিং ভয়েস যদি থাকে, থট ইনসারশন, উইথড্রল, ব্রডকাস্টিং যদি থাকে, ডিলিউশনাল পারসেপশন যদি থাকে, পেসিভিটি ফেনোমেনা যদি থাকে, এবং সোমাটিক হ্যালুসিনেশন যদি থাকে, তাহলে এটাকে আমরা সিজোফ্রেনিয়া বলতে পারবো। যেটা আসলে আমরা ট্রুলি ফলো করি, যে DSM-5 ডায়াগনস্টিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5 ভার্সন যে বইটা, ওই বইটাতে যে ডিজিজ সম্পর্কে লেখছে যে দ্য প্রেজেন্স অফ 2 or more of the following symptom for at least 1 month or 30 days। নিচে যে সিমটম গুলো লেখছি এটার থেকে দুইটা অথবা দুইটার বেশি সিমটম যদি 1 মাস পর্যন্ত থাকে, আর এর ভিতরে ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ, ডিসঅর্গানাইজড আর কার্টনিক বিহেভিয়ার, নেগেটিভ সিমটম। তাহলে ডিলিউশন তো আমরা বলছি পারসেপশন ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল স্টিমুলাই, যে সে পারসেপ্ট করতেছে, ফিল করতেছে, কিন্তু কোনো এক্সটার্নাল স্টিমুলাই থাকবে না। আর এটা হ্যালুসিনেশন গেল। আর ডিলিউশনের ক্ষেত্রে হচ্ছে ফার্ম আনশেকেবল বিলিভ, সে যেটা বিশ্বাস করছে তো করছে। সে বিশ্বাস করছে, একটা ছেলে মানুষ বিশ্বাস করছে তার পেটে বাচ্চা আছে, সে কোনোভাবে তার ওই ফার্ম বিলিফটা দূর করতে পারতেছে না। সে হয়তো বা গাইনি ম্যাডামের কাছে গেছে, গাইনি ম্যাডাম বলছে এটা কি কোনোদিন সম্ভব। সে তখন এটা চেক করার জন্য বিভিন্ন জায়গায় গেল, তারপরেও তার বিশ্বাসটা অনর করা যাচ্ছে না। এই ধরনের ফার্ম আনশেকেবল বিলিফ যদি থাকে, এটাকে আমরা বলি ডিলিউশন। আর হ্যালুসিনেশন হচ্ছে পারসেপশন ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল স্টিমুলাই। যদি সে দেখতেছে যে অমুকে কথা বলতেছে অথবা অমুকে হাঁটতেছে, কিন্তু বাস্তবে কেউ হাঁটতেছেও না বা বাস্তবে কেউ কথা বলতেছে না, যদি এরকম হয়ে থাকে, এলোমেলো অগুছালো কথা যদি বলে, ডিসঅর্গানাইজড স্পিচ, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, এবং এলোমেলো অগুছালো আচরণ যদি করে, মাঝে মাঝে যদি ক্যাটাটনিক ফিচার থাকে, দ্যাট মিনস তার মুভমেন্টে যদি কোনো প্রবলেম হয়, পোস্টার গেস্টারে যদি উল্টাপাল্টা করে থাকে, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। নেগেটিভ সিমটম যদি থাকে কারো, একটু আগে বলছি আমাদের পার্সোনালিটিতে নর্মালি যেটা থাকার কথা ওইটা যদি না থাকে, ওইটাকে আমরা নেগেটিভ সিমটম বলি। এর ভিতরে ল্যাক অফ স্পন্টেনিয়াস স্পিচ, যেটাকে আমরা অ্যালোজিয়া বলছিলাম, অ্যাপিথি, ইমোশনাল ফ্ল্যাটনেস, অ্যানহেডোনিয়া, অ্যাসোশিয়ালিটি একটু আগে আমরা পড়াইছিলাম।
এই লক্ষণগুলোর কারণে যদি তার সোশ্যাল, অকুপেশনাল এবং আদার ইম্পর্টেন্ট এরিয়া অফ ফাংশনিং এ প্রবলেম হয় এবং এই লক্ষণগুলা যদি অ্যাটলিস্ট 6 মান্থ প্লাস ওই যে 30 দিন অথবা 1 মাসের একুট সিমটম গুলো ছিল এগুলো যদি থাকে এবং এটা যদি অন্য কোনো মানসিক স্বাস্থ্য দ্বারা ব্যাখ্যা করা যায় না, মেডিকেল ইস্যু দ্বারা ব্যাখ্যা করা যায় না এবং নেশাগ্রস্ত কোনো সিমটম দ্বারা ব্যাখ্যা করা যায় না, তখন এটা আমরা সিজোফ্রেনিয়া বলি অ্যাকর্ডিং টু DSM-5। আমি আরেকবার দেখাই। স্নাইডার্স ফার্স্ট র্যাঙ্ক সিমটম অফ সিজোফ্রেনিয়াতে থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন খুব বেশি ইম্পর্টেন্ট, থট ইকো, কমেন্টিং ভয়েস, মনে হচ্ছে তার কেউ তাকে কমেন্ট করতেছে, তার তার ভিতরে কেউ চিন্তা ঢুকাই দিচ্ছে, তার চিন্তাগুলো মাঝে মাঝে হারাই যাচ্ছে অথবা কেউ সে কাউকে জানায় নাই তারপরে চিন্তাগুলা সবাই জেনে ফেলতেছে, থার্ড ব্রডকাস্টিং হচ্ছে, তার পারসেপশন ঠিক আছে বাট ইন্টারপ্রিটেশনটা খুব ভুল, সেক্ষেত্রে যদি ডিলেশনাল পারসেপশন হয়, প্যাসিভিটি ফেনোমেনা থাকে, সোমাটিক হ্যালুসিনেশন থাকে, এটা হচ্ছে একভাবে ডায়াগনোসিস করতে পারি। আর আমরা মূলত একেবারে যেটা বেশি ফলো করি এটা হচ্ছে DSM-5। 1 মাসের ভিতরে যদি 2টা এবং 2-এর বেশি সিমটম থাকে এবং এই সিমটম গুলোর কারণে যদি তার সোশ্যাল ও প্রফেশনাল আদার ইম্পর্টেন্ট এরিয়া অফ ফাংশনিং এ প্রবলেম হয় এবং এই সিমটম গুলা যদি অ্যাটলিস্ট 6 মান্থ থাকে এবং এগুলা যদি অন্য কোনো মানসিক ডিসঅর্ডার দিয়ে, মেডিকেল ইস্যু দিয়ে অথবা নেশাগ্রস্ত দ্বারা ব্যাখ্যা না করা যায়, এটাকে বলা হয় সিজোফ্রেনিয়া। এবং কোর সিমটম গুলো হবে হ্যালুসিনেশন, ডিলিউশন, ডিসঅর্গানাইজ স্পিচ, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার এবং নেগেটিভ সিমটম। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, হাজার হাজার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চলে আসবে এর ভিতরে। মেডিকেলের ক্ষেত্রে ইপিলেপসির কথা আগেই বলছি, কারণ ইপিলেপসি টেম্পোরাল লোবের ক্ষেত্রে বেশি একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আর টেম্পোরাল লোবে তোমরা জানো যে অ্যাসোসিয়েশন এরিয়া থাকে যেটা ফ্রন্টাল লোবের সাথে রিলেশনশিপ আছে। টেম্পোরাল লোবের নিজের কিছু ফাংশন আছে এবং ফ্রন্টাল লোবের ফাংশন যদি দুটোটাই যদি হ্যাম্পার্ড হয় তাহলে সিজোফ্রেনিয়া লাইক সিমটম আসতে পারে। সেরিব্রোভাস্কুলার ডিসঅর্ডার, সেরিব্রাল নিওপ্লাজম যদি হয়, হেড ইনজুরি যদি হয়, এনকেফালাইটিস, এইডস ইনফেকশন, সিস্টেমিক ইনফেকশন যদি হয়, নেশাগ্রস্ত যদি থাকে, সাবস্টেন্স যদি কেউ নিয়ে থাকে, তাদের মেডিকেল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো এগুলো আসবে। সাইকিয়াট্রিক কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার যদি হয়ে থাকে। ব্রিফ বলতে তখনই বুঝি যখন এই সিজোফ্রেনিয়ার মতো লক্ষণগুলাই যদি 1 মাসের কম থাকে তাকে ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার বলা হয়। কোনো এফেক্টিভ ডিসঅর্ডার, ডিলেশনাল ডিসঅর্ডার যে তার শুধুমাত্র সে সন্দেহপ্রবণ, বাকি অন্য কোনো প্রবলেম নাই এবং এটাই তার রোগ, তাহলে সেক্ষেত্রে এটা সিজোফ্রেনিয়া হবে না। ডিসোসিয়েটিভ কোনো স্টেট যদি থাকে, পার্সোনালিটি ডিসঅর্ডার যদি থাকে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ওসিডির ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সূচিবাহী রোগ যাদের আছে তাদের চান্স অফ সিজোফ্রেনিয়া হওয়ার খুব বেশি। হ্যাঁ, সূচিবাহী রোগ মানে কি, রিকারেন্ট যদি কোনো থট তার ভিতরে চলে আসে যে আমার হাতটা মনে হয় পরিষ্কার হয় নাই, সে একটা চক্রের ভিতরে পড়ে যায় যে আমি ওই চক্র থেকে বেরোতে পারতেছি না, আমার মনে হচ্ছে যে হাতটা পরিষ্কার হয় নাই, দরজাটা লাগে নাই, আগুনটা বন্ধ করতে পারি নাই, তালাটা লাগে নাই, এই বিষয়গুলা বারবার চলে আসে। এটাকে ওসিডি যদি কারো থাকে, ওসিডির একটা কনসিকুয়েন্সি সিজোফ্রেনিয়া হতে পারে অথবা সিজোফ্রেনিয়ার সাথে ওসিডি থাকতে পারে। ভেরি গুড। তারপর আমরা যেটা যাব কোমরবিডিটি, মানে একই সাথে 2টা ডিজিজ। সিজোফ্রেনিয়ার সাথে কি কি কোমরবিড কন্ডিশন থাকতে পারে? সিজোফ্রেনিয়ার সাথে ডিপ্রেশন থাকতে পারে, ওসিডি থাকতে পারে, অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকবে এবং বেশিরভাগ সিজোফ্রেনিয়া আর সাথে যেটা থাকে সাবস্টেন্স অ্যাবিউজ থাকে। দেখা যাচ্ছে যে যারা ক্যানাবিস, অ্যালকোহল, এরা সিজোফ্রেনিয়া পেশেন্ট গুলা ওই ধরনের নেশা আসক্তি হয়ে যাচ্ছে। সিজোফ্রেনিয়ার সাথে ওসিডির সম্পর্কটা খুব বেশি আমরা পাই, আর এফেক্টিভ সিম্পটম হিসাবে ডিপ্রেশনটা খুব বেশি পাই, হ্যাঁ, অ্যাংজাইটি বেশি পাই। ম্যানেজমেন্টকে যদি প্রোটোকল করি, ম্যানেজমেন্ট প্রোটোকলে আমরা 5টা ভাগে ভাগ করছি। আসলে ম্যানেজমেন্ট প্রোটোকল ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, আদার্স, ফিজিক্যাল ম্যানেজমেন্ট, সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট, রিহেবিলিটেশন এন্ড ফ্যামিলি ওয়ার্ক, অনেকগুলা ভাগ। আসলে সিজোফ্রেনিয়া পেশেন্টদের স্টিগমার কারণে, যে পাগল একটা স্টিগমা, এই স্টিগমার কারণে আসলে ডায়াবেটিস রোগীও কোনোদিন ভালো হয় না, প্রেসারের রোগীও সবসময় কন্ট্রোলে থাকতে
হার্ট, কিডনি, লিভার সবকিছুই কন্ট্রোলে থাকে। ওখানে স্টিগমাটা ওইভাবে নাই। ওখানে যেটা হচ্ছে যে এই রোগটাকে সবাই জানার চেষ্টা করে এবং এই রোগটা থেকে কিভাবে মুক্ত থাকা যায়, যেমন ডায়াবেটিসের রোগী বেশি মিষ্টি জাতীয় খাবার খাবে না, আম কাঁঠাল কম খাবে, এই বিষয়গুলা থাকে। কিন্তু সিজোফ্রেনিয়ার স্টিগমার কারণে আমরা ম্যানেজমেন্ট করতে পারতেছি না। যে সিজোফ্রেনিয়া রোগী সম্পর্কে যদি সবাই আমরা জানতাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিজোফ্রেনিয়া ম্যানেজমেন্ট একেবারে সিম্পল একটা ইস্যু হয়ে যেত। আর ওই যে পাগল স্টিগমাটা যদি না থাকতো, হ্যাঁ, এবং পাগল শব্দটাকে যদি আমরা যক্ষ্মার মতো মেনে নিতে পারতাম, কুষ্ঠ রোগীর মতো মেনে নিতে পারতাম, তাহলে সেক্ষেত্রে সিজোফ্রেনিয়া ম্যানেজমেন্টটা খুব সহজ হতো। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, একটা সিজোফ্রেনিয়া পেশেন্ট যদি একুট সিমটম নিয়ে আসে, ইনিশিয়ালি আমরা একটা ট্রাঙ্কুলাইজার দিয়ে দেবো, একুট সিমটম ম্যানেজমেন্ট করব, আর রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ক্লোজাপিন দেবো, আর ডেপুট কিছু প্রিপারেশন পাওয়া যায়। ডেপুট প্রিপারেশন যেগুলো একটু লম্বা সময় কাজ করে সাস্টেনলি রিলিজ হয়, এগুলো আমরা দিতে পারি। এবং আমরা যদি ফার্মাকোলজিক্যাল অ্যান্টিসাইকোটিক গুলোর নাম বলি, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক আর ডেপুট প্রিপারেশন। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের ভিতরে কয়েকটা নাম লিখছি। হ্যালোপেরিডলটা খুব কমন, ক্লোরপ্রোমাজিনটা কমন, ট্রাইফ্লুপারাজিনটা কমন। এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের ক্ষেত্রে অনেকগুলো আছে, এর ভিতরে ওলানজিপিন কমনলি ইউজ করা হয়, রেসপিরিডন, কুইটাপিন, এরিপিপ্রাজল এগুলা কমনলি ব্যবহার করা হয়। এবং ক্লোজাপিন কিছু কিছু রোগীর ক্ষেত্রে, রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া শব্দটা আসতেছে, রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে এডুকেট ডোজ এবং এডুকেট ডিউরেশনে একটা টিপিক্যাল ড্রাগ, একটা এটিপিক্যাল ড্রাগ সঠিকভাবে প্রয়োগ করার পরেও যদি তার, এবং সঠিক ডিউরেশনে প্রয়োগ করার পরেও যদি তার ইমপ্রুভমেন্ট না আসে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া। ডেপুট প্রিপারেশনের ক্ষেত্রে যেসব ইনজেকশন গুলো একটু লম্বা সময় কাজ করে, তোমরা গাইনিয়ান অবসে শিখে থাকতে পারবা, কিছু কন্ট্রাসেপটিভ ডেপুট প্রিপারেশন থাকে। তো এরকম সিজোফ্রেনিয়া পেশেন্টরা অনেক সময় ওষুধ খেতে চায় না, অথবা তাদের সিমটম অনুযায়ী ওষুধের পাশাপাশি একটু ডেপুট প্রিপারেশন দিয়ে দিলে রোগীদের সিমটম গুলো একটু তাড়াতাড়ি ইমপ্রুভ হয়। এর ভিতরে আছে ফ্লুফেনাজিন ডেকানয়েড, কমনলি ইউজ করে থাকি, ফ্লুপেনথিক্সল ডেকানয়েড, জোক্লোপেনথিক্সল ডেকানয়েড। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, ডেপুট প্রিপারেশন তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, এটা পরীক্ষায় আসে। ড্রাগ সিলেকশন করব এটার অ্যাভেলেবিলিটির উপর, সাইন্টিফিক প্রোফাইলের উপর, সিমটমের উপর। যদি পজিটিভ সিমটম আসে, সাধারণত আমরা টিপিক্যাল ড্রাগ গুলা দেবো। নেগেটিভ সিমটম থাকলে আমরা এটিপিক্যাল ড্রাগ গুলা দেবো। কোনো কন্ট্রা ইন্ডিকেশন, প্রেগনেন্সিতে কোনটা দেওয়া যাবে দেওয়া যাবে না, এগুলো চিন্তা করতে হবে। আর কস্ট ইফেক্টিভ কিনা এটাও দেখতে হবে, হ্যাঁ, সবাই এফোর্ড করতে পারবে কিনা। একটা পিকচার দেওয়ার চেষ্টা করছিলাম, আসলে এটা মেন্টাল অ্যাসাইলাম। অ্যাসাইলাম মানে হচ্ছে আতুর ঘর, মানে সিজোফ্রেনিয়া রোগীরা কোথায় থাকে একটা একটা ছবি দিলাম। একটা হাসপাতালে দেখা যাচ্ছে যে অনেকটা জেলখানার মতোই তালা টালা দিয়ে রাখছে। এটাকে বলা হয় মেন্টাল অ্যাসাইলাম, পাগলা গারদ যেটা বলে আর কি, হ্যাঁ, বাংলায় পাগলা গারদ। হ্যাঁ, পাগলা গারদের একটা পিকচার দিলাম। সাইকো সোশ্যাল ম্যানেজমেন্ট, এটার ভিতরে সাইকো এডুকেশন, যেটা আমাদের নাই বললেই চলে, আমরা কেউ বিশ্বাসও করি না। যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে, আমরা কেউ বিশ্বাসই করি না। হ্যাঁ, করোনার ক্ষেত্রে যে মাস্ক পরতে হবে, সোশ্যাল আইসোলেশন থাকতে হবে, এটা যেরকম বিশ্বাস করি না, আমাকে ওই দিনকে এক রোগী এসে বলতেছে যে এগুলা তো সব ব্যবসা স্যার, করোনার ব্যবসা। কি ব্যবসা? বিদেশিরা বলছে যে দেশে মাস্কের ব্যবসা করবে, এই কারণে মাস্কের ব্যবসা হচ্ছে। এই হচ্ছে আমাদের মানে মানে জানার সচেতনতা আর কি। সাইকো এডুকেশনটা আমাদের খুবই কম। সাপোর্টিভ সাইকোথেরাপি, যেহেতু সাইকো এডুকেশন নাই, আশেপাশে বাবা মা ভাই বোনের সাইকো মানে আহ, 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 সবাইকে আমাদেরকে এই সাইকো এডুকেশনটা দিতে হবে এবং সাপোর্টিভ সাইকোথেরাপি দিতে হবে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বথ পেশেন্ট এবং পেশেন্টের গার্জিয়ানদের ক্ষেত্রে আমি বলবো যে এটা অ্যাপ্লাই করতে হবে। সোশ্যাল স্কিল ট্রেনিং, কিছু স্কিল তাদেরকে শিখাই দিতে হবে। তাহলে সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাইকো এডুকেশন, সাপোর্টিভ সাইকোথেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সোশ্যাল স্কিল ট্রেনিং, এই বিষয়গুলো চলে আসবে।
সেলফ কেয়ার ট্রেনিং হতে পারে, অ্যাটেনশন স্কিল, কমিউনিকেশন স্কিল, এবিলিটি টু কনসেন্ট্রেশন কিভাবে করতে এই ট্রেনিং গুলো দেওয়া যেতে পারে। ভোকেশনাল ট্রেনিং, কিছু কাজপত্র শিখাইতে পারি। নেগেটিভ সিমটম আসলে কিভাবে নিজেকে ম্যানেজমেন্ট করতে পারে, এগুলো আমরা ওই সাইকোথেরাপি যখন আসবে ওখানে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারে এই জিনিসগুলো শিখাতে হবে। রেজিস্ট্যান্স সিজোফ্রেনিয়া হলে কি করতে হবে, এই বিষয়গুলা করতে হবে। ডিপেন্ডেন্সি যাতে না আসে, এই ধরনের বিষয়গুলাতে কি কি ম্যানেজ করতে হবে, এটা সাইকোলজিক্যাল থেরাপি যেহেতু ওই সেশন গুলাতে ওইভাবে ট্রেনিং করতে হবে। কিছু ডে কেয়ার সেন্টার অথবা হাসপাতাল ওইগুলাতে আছে, ওদেরকে রিহেবিলিট করতে পারি। কিছু সাপোর্টেড অ্যাকোমোডেশন অথবা হাফওয়ে হোমস বলা হয়, ওই ওই জায়গাগুলোতে আমরা সিজিফ্রেনিয়া পেশেন্টদেরকে অ্যাকোমোডেট করতে পারি। তাদেরকে অকুপেশনাল থেরাপি, কাজ করার থেরাপি, কিভাবে কি কাজ করবে, কিভাবে তাদেরকে কাজে উৎসাহ দিতে পারি, ভোকেশনাল ট্রেনিং। সাপোর্টিভ ওয়ার্কিং এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করতে পারি, হোম এনভায়রনমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা কিভাবে তৈরি করা যায় এদিকে খেয়াল করতে হবে। একটা অকুপেশনাল ট্রেনিং এর একটা উদাহরণ দেওয়া গেছে, কয়েকটা সিজোফ্রেনিয়া পেশেন্টকে একজন মানুষ মানে হেল্প করতেছে যে এইভাবে 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 দেখাই দিচ্ছে, এবং তাদের ক্ষেত্রে ওই অকুপেশনাল ট্রেনিং যদি দিয়ে থাকে আউটপুটটাও ভালো পাওয়া যায়। ফ্যামিলি কিছু ওয়ার্ক আছে, হ্যাঁ ফ্যামিলি ওয়ার্ক গুলো আগেও বলছি যে ফ্যামিলি কিভাবে এক্সপ্রেশন ইমোশনটা, হাই এক্সপ্রেস ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করবে, সিজোফ্রেনিয়ার সাথে কোপ হবে কিভাবে, এই যে তাদের ফ্যামিলিতে 2-3 জন সিজোফ্রেনিয়া পেশেন্ট আছে এদের সাথে অ্যাডজাস্ট করে লাইফকে কিভাবে সুন্দরভাবে আগায় নিয়ে যেতে পারবে, এবং তারা সিজোফ্রেনিয়া সম্পর্কে কতটুকু নলেজ রাখে এই জিনিসটা দরকার। এবং এই ধরনের ফ্যামিলি মেম্বার অন্যরা যারা আছে আর একটা গ্রুপ হয়ে এই এই ডিজিজ সম্পর্কে জানা এবং এই ডিজিজের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিভাবে আগায় যেতে পারে ওই ফ্যামিলি ওয়ার্কটা করতে হবে। কমিউনিটি ক্ষেত্রে আসলে কমিউনিটি তো সিজোফ্রেনিয়া রোগীদেরকে সবাই পাগল বলে, তো পাগল বলে, এই পাগল আরে তারা তারা সত্যি পাগল, কিন্তু এই পাগল শব্দটা এমন স্টিগমা হয়ে গেছে কমিউনিটি এরা বুঝতে রাজি না। কমিউনিটিতে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, স্টিগমাটা রিডিউস করতে হবে। বিহেভিয়ার তো ওদের প্রতি আচরণগত যে আমাদের একটা ইয়ে থাকে, ওরা ওদের কাছ থেকে দূরে থাকা, ওদেরকে দেখলে ঢিল মারা, এই বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, তাদেরকে রিহেবিলিট করতে হবে এবং কমিউনিটি কেয়ারটা বাড়াতে হবে। কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে এই রোগটা আবার আসতেছে, একটা সিজোফ্রেনিয়া পেশেন্ট ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এই রোগটা আসতেছে। এর ভিতরে যদি ইনসোমনিয়া থাকে, ইরিটেবিলিটি থাকে, আর যদি ওয়ার্ক পারফরমেন্স কমে যায়, অল্পতে রেগে যায়, এবং সে যদি সামাজিকভাবে বিচ্যুত হয়ে যায়, সমাজের সাথে যোগাযোগ না রাখে, তার যদি সেলফ কেয়ার যদি না নিতে পারে, ওষুধপত্র না খাইতে যদি চায়, এবং এর কারণে যদি কিছু সাইকোটিক সিমটম রিকারেন্স হয়, তাহলে আমরা বলবো যে আর্লি সাইন অফ রিল্যাপস, এগুলা এগুলা মাথায় রাখতে হবে। ওষুধ খাওয়ার পরে যদি এই লক্ষণগুলো আসে, অথবা ওষুধ বন্ধ করার পরে যদি এই লক্ষণগুলো আসে, তাহলে সাথে সাথে ডাক্তার কাছে আনতে হবে। আউটকামকে আমরা 4 ভাগে ভাগ করছি। 1/4 হচ্ছে গুড রিকভারি উইথ প্রিভিয়াস লেভেল অফ ফাংশনিং, 1/4 হচ্ছে গুড রিকভারি উইথ রেসিডুয়াল সিমটম, কিছু রেসিডুয়াল সিমটম থাকবে, অ্যাবল টু ফাংশন সোশ্যালি উইদাউট হেল্প, আর 1/4 হচ্ছে তারা হ্যান্ডিক্যাপ থাকবে উইথ উইলনেস, বাট যদি তাদেরকে লং টার্ম ক্লোজলি সুপারভিশন কেয়ার করা হয় তারা কিছু আউটপুট দিতে পারবে। আর 1/4 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্রগনোসিস ডিটোরিয়েটিং থাকে এবং তাদের সুইসাইডাল টেন্ডেন্সিটা চলে আসে। তাহলে সেক্ষেত্রে সিজোফ্রেনিয়ার আউটকামটা খুব বেশি দেখা হয় 1/4 1/4 1/4। 1/4 ভালো হয়ে যায়, 1/4 একটু হেল্প করলে এরা চলতে পারে, 1/4 হ্যান্ডিক্যাপ থাকে, বাট তাদের জন্য সুপারভিশন থাকে, আর 1/4 এর অবস্থা খুবই খারাপ থাকে। হ্যাঁ, এরা হয়তোবা কখনো কখনো সুইসাইডাল অ্যাটেম্প্ট করে ফেলে। এই ভাগটাকে আমরা ব্রিফ সাইকোসিস, পিরিয়ডিক সিজোফ্রেনিয়া এবং এপিসোডিক সিজোফ্রেনিয়াকে আমরা একটা গ্রাফিক্যাল আকারে এবং ডিটোরিয়েটিং সিজোফ্রেনিয়া, এই যে বিষয়গুলো 4টা ভাগ করছিলাম আউটকামের, 1/4 1/4 1/4 1/4, এটা দেখানোর চেষ্টা করলাম। এই লেখাগুলাকেই এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা দেখানোর চেষ্টা করলাম।
লাস্ট স্লাইড এবং টাইমও শেষ। সিজোফ্রেনিয়ার প্রগনোসিস, হ্যাঁ, গুড প্রগনোসিস এবং ব্যাড প্রগনোসিস কখন হবে? যদি সাডেন অনসেট হয়, হঠাৎ করে যদি আসে, তাহলে এটা গুড, এটা এই রোগী তাড়াতাড়ি ভালো হবে। আর যদি ইনসিডিয়াস অনসেট, ধীরে স্থির ভাবে আস্তে আস্তে একটু একটু লক্ষণ দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে এই রোগীগুলা ভালো হইতে সময় লাগবে। যদি লেট অনসেট হয়, বুড়া বয়সে হয়, তাহলে সিজোফ্রেনিয়া তাড়াতাড়ি ভালো হবে। যদি আর্লি অনসেট, যদি ইয়াংদের হয়, তাহলে সিজোফ্রেনিয়া রোগী ভালো হওয়াটা একটা কঠিন। যদি প্রিসিপিটর থাকে, অ্যাসোসিয়েটেড প্রিসিপিটর, যেমন কোন একটার কারণে তার এই প্রবলেমটা বাড়তেছে, ওই কারণ থাকলে গুড প্রগনোসিস ওই কারণের সমাধান করে দিলে হবে। আর কোনো প্রিসিপিটর ছাড়াই যদি এটা হয়, তাহলে সেক্ষেত্রে যেমন পরীক্ষা নিরীক্ষা কোনো সবকিছুতেই তার কোনো ফেল টেল নাই, পাস করছে, তারপরে তার মানসিক অবস্থা খারাপ, তাহলে সেক্ষেত্রে ব্যাড প্রগনোসিস। গুড প্রিমরবিড পার্সোনালিটি অ্যান্ড ওয়ার্ক রেকর্ড, যদি আহ, অসুস্থ হওয়ার আগে যদি পার্সোনালিটি এবং ওয়ার্ক রেকর্ড ভালো থাকে, তাহলে ভেরি গুড। আর সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এটা ঠিক উল্টা। আহ তারপর প্রমিনেন্ট এফেক্টিভ সিমটম গুলা যদি থাকে, তাহলে গুড প্রগনোসিস হবে। আর সেক্ষেত্রে যদি নেগেটিভ সিমটম গুলো বেশি থাকে, তাহলে ব্যাড প্রগনোসিস হবে। আর্লি ট্রিটমেন্ট যারা নিবে, তাদের গুড প্রগনোসিস থাকবে। ডিলেড ট্রিটমেন্ট যারা নিবে, তাদের ব্যাড প্রগনোসিস থাকবে। ফ্যামিলি সাপোর্টটা যদি ভালো থাকে, কারো যদি ফ্যামিলি সাপোর্ট থাকে, তাদের প্রগনোসিসটা খুব ভালো থাকবে। আর যদি কারো ফ্যামিলি সাপোর্ট কম থাকে, তাদের প্রগনোসিসটা খারাপ হবে। আহ সর্বশেষ কথা বলার আগে আমি আবার একটু এই জায়গায় চলে গেলাম। সিজোফ্রেনিয়ার যে বিষয়গুলা তোমাদের মনে রাখতে হবে, এই বিষয়গুলাতে একটু লাইনে চলে আসলাম। সিজোফ্রেনিয়া মনে রাখতে হবে যে প্রিভিলেন্সটা 1%, এটা মনে রাখতে হবে। এখানে মনে রাখতে হবে যে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যে তিনটা নিউরোট্রান্সমিটারের সমস্যা হয়, ডোপামিন, গ্লুটামেট এবং সেরোটোনিনে প্রবলেম হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, সিমটম গুলা পজিটিভ, নেগেটিভ এবং কগনিটিভ সিমটম। পজিটিভ সিমটম কাকে বলে, নেগেটিভ সিমটম কাকে বলে, এগুলোর এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। একুট একুট সিজোফ্রেনিয়ার সিমটম গুলো মনে রাখতে হবে। টাইপস অফ সিজোফ্রেনিয়া মনে রাখতে হবে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মনে রাখতে হবে। ডায়াগনোসিস করবো কিভাবে, স্নাইডার সিমটমস এবং DSM-5 এগুলো মনে রাখতে হবে। পাশাপাশি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টটা ভালো করে মনে রাখতে হবে। আর প্রগনোসিসটা খুব বেশি, আর প্রগনোসিসটা আউটকামটা খুব বেশি ভালোভাবে মনে রাখতে হবে। প্রগনোসিস এবং আউটকামটা ভালোভাবে মনে রাখতে হবে। তো লাস্ট অফ অল একটা কথা লেখা আছে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে, ইফ ইউ টক টু গড, আল্লাহর সাথে যদি কথা বলো, ইউ আর প্রেইং, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছ। ইফ গড টক টু ইউ, যদি আল্লাহ তোমার সাথে কথা বলে, তাহলে তুমি সিজোফ্রেনিয়া, ইউ হ্যাভ এ সিজোফ্রেনিয়া। তার মানে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছো, এটা প্রেইং হবে। যদি কেউ মনে করে যে আল্লাহ আমার সাথে কথা বলতেছে, আল্লাহ আমার সবকিছু, মানে আহ, আহ, আল্লাহর সাথে আমার প্রতিদিন কথাবার্তা হয়, তাহলে ইউ হ্যাভ সিজোফ্রেনিয়া। আর ধন্যবাদ তোমাদেরকে ফর প্যাশেন্স শেয়ারিং।